গেলাম, উর্বার হাত ধরে দেখলাম প্রচণ্ড ঠান্ডা আর সুন্দর মুখটা সিমেন্টের দেওয়ালের মতো ফাটল ধরছে। অসহায় এক চাহনিতে আমাকে কিছু বলতে যাচ্ছে। আমি বললাম, উর্বা কী হয়েছে তোমার? এমন হচ্ছে কেন? তোমার শরীর কী হয়েছে উর্বা? আমাকে বলো প্লিজ, এভাবে চলে যেও না, তোমার কিছু হতে দিব না আমি। হুমায়রা বলল, ভাইয়া সে কিছু বলার চেষ্টা করেছে, তুমি ক্লান্ত না হয়ে শোনার চেষ্টা করো সে কী বলছে। আমি দেখলাম উর্বার ঠোঁট হালকা নড়ছে। আমি ওর মুখের কাছে কান নিলাম কি বলছে সেটা বোঝার জন্য। কিছু বুঝতে পারছি না। আমি আরও কাছে কান নিলাম। এরপর শুধু বুঝলাম অস্পষ্ট একটা নাম, উর্বা মাইকেল। নামটা উচ্চারণ করছে। আমি জিজ্ঞাসা করলাম, উর্বা কে এই মাইকেল? আমাকে কি করতে হবে বলো? তার কাছে তোমাকে নিয়ে যেতে হবে নাকি? বলো উর্বা। কিন্তু উর্বা আর কোনো রেসপন্স করলো না, ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো। আমি চিৎকার করে বললাম, উর্বা এভাবে চলে যেও না। হুমায়রা বলল, ভাইয়া আমাদের কলেজের এক প্রোগ্রামে মাইকেল নামে একজন খ্রিস্টান ফাদার প্রধান অতিথি হিসেবে এসেছিল গত বছর। সে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে একটি বক্তৃতা দিয়েছিল। আমরা প্রোগ্রাম শেষে তার সাথে দেখা করেছি এবং তিনি বলেছিলেন কখনো যদি কোনো সাহায্যের দরকার হলে যেন তাকে জানাই। আমরা কেন যেন মনে হচ্ছে উর্বা সেই মাইকেলের কথাই বলেছে। হতে পারে বোন, তুই কি সেই মাইকেলের ঠিকানা জানোস? তাড়াতাড়ি বল, উর্বাকে সেখানে নিয়ে যেতে হবে। হুমায়রা একটু ভেবে বলল, তার বাসার ঠিকানা তো আমি জানি না, তবে তিনি যেই চার্চের ফাদার সেটা আমি চিনি, হয়তো সেখানে গেলে তাকে পাবো। আমি উর্বাকে উঠিয়ে কাঁধে নিয়ে বললাম, চল হুমায়রা, এখনই আমাদের সেখানে যেতে হবে। হুমায়রা পথ চিনিয়ে নিয়ে গেল সেই চার্চে। আমি উর্বার নিথর দেহটাকে কাঁধ থেকে নামিয়ে চার্চের বাইরে একটা খুঁটির সাথে হেলান দিয়ে রেখে দিলাম। হুমায়রা দৌড়ে গেল চার্চের ভিতরে। একটু পর হুমায়রা ফিরে আসলো একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তির সাথে। ইনি নিশ্চয় ফাদার মাইকেল। আমি বললাম, ফাদার, আপনাকে আগেই বলে দেই, একটা মেয়েটা মানুষ না, সে একজন জিন। সে গুরুতরভাবে আহত হয়েছে কিছু জিনদের সাথে লড়াই করতে গিয়ে। চোখ বন্ধ করার আগে সে আপনার নাম নিয়েছে, তাই তাকে এখানে নিয়ে এসেছি। প্লিজ ফাদার, তাকে বাঁচান। ফাদার কিছু না বলে উর্বার কাছে গিয়ে বসে ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো উর্বার দিকে এবং কী যেন চিন্তা করলো। তারপর উঠে বলল, উর্বাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো, ওর নিঃশ্বাস কমে আসছে। আমি বললাম, ফাদার, আমি তো আপনাকে তার নাম বলিনি, তাহলে আপনি কিভাবে জানলেন তার নাম উর্বা? ফাদার আবার কিছু চিন্তা করে বলল, আমি উর্বাকে অনেক আগের থেকে চিনি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে আসো আমার সাথে, সময় নেই আমাদের হাতে। আমি আর কিছু না বলে উর্বাকে উঠিয়ে ফাদারের সাথে গেলাম। চার্জার থেকে একটু দূরে ছোট্ট একটা ঘরে উর্বাকে নিয়ে খাটে শুইয়ে দিলাম। ফাদার একটা বাক্স বের করে সেখান থেকে কিছু লাল রঙের গাছের পাতা নিলেন। হুমায়রাকে বলল, বাইরে থেকে এক মুঠো পরিষ্কার মাটি নিয়ে আসতে। আমাকে বলল, একটা পাত্র নিয়ে সেই পাত্রে পানি ঢালে। আমি তার কথা মতো একটা পাত্রে পানি নিলাম এবং তার সামনে নিয়ে রাখলাম। সে লাল রঙের গাছের পাতাগুলো ছোট ছোট টুকরো করে নিলেন এবং সেগুলো সেই পাত্রের ঢেলে দিলেন। এর মধ্যে হুমায়রা মাটি নিয়ে চলে আসলো। মাটিটা সেই পাত্র দিয়ে একটা কাঠির সাহায্যে সেগুলো মিশিয়ে নিলেন। কিছুক্ষণের মাঝে সেগুলো সম্পূর্ণ রক্ত লাল পানীয়তে পরিণত হলো। ফাদার হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, এই পানীয়টা উর্বার সম্পূর্ণ শরীরে মেখে দিতে হবে, শরীরের কোনো অংশ যেন বাদ না পড়ে। তারপর আবার কাপড় দিয়ে ওর শরীর ঢেকে দিও। আমরা বাইরে গিয়ে অপেক্ষা করছি, সুন্দরভাবে কাজটা করো তুমি। এটা করার খানিক বাদে উর্বার জ্ঞান ফিরবে, তখন আমাদেরকে ডাক দিও। এই বলে আমি আর ফাদার ঘর থেকে বের হয়ে একটু দূরে এক গাছের নিচে গিয়ে বসলাম। ফাদার আমাকে জিজ্ঞাসা করছে, কী হয়েছে, উর্বার এই অবস্থা কীভাবে হলো? উর্বা অনেক শক্তিশালী, ওই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ফাদারকে শুরু থেকে সব কিছু খুলে বললাম। ফাদার সব শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আচ্ছা তাহলে এই ঘটনা, তোমার বাবা যেই ভুল করে গিয়েছে তার জন্য তোমরা এইসবের যোগ্য? যদি বাবার অপরাধের কারণে সন্তানদের শাস্তি দেওয়ার বেমানান, তবে প্রধানের জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। উর্বাকে ছাড়বে না, যে করে হোক তোমাদেরকে খুঁজে বের করবে, উর্বাসহ তোমাদের মেরে ফেলবে। আমি বললাম, তাহলে ফাদার, প্রধানের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমরা কি আমাদের বাবার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করব? উপায় আপাতত নেই, তবে খুঁজতে হবে। প্রধানকে তার প্রতিশোধ আর ভাইকে ফিরিয়ে পাওয়ার আশা থেকে অন্যদিকে মন ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিছু একটা হতে পারে। তবে তার আগে উর্বার সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। তখনই হুমায়রা তাড়াহুড়ো করে এসে বলল, উর্বার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে কেমন যেন করছে, আমি তাকে ধরে রাখতে পারছি না। ফাদার আর আমি দৌড়ে গেলাম সেই কক্ষে। উর্বা জবাই করা মুরগির মতো ছটপট করছে। এটা দেখে ফাদার বলল, ওর হাত পা তোমরা শক্ত করে ধরে রাখো। ফাদারের কথা মতো আমি উর্বার হাত ধরলাম আর হুমায়রা পা ধরে রাখলো। আমি কিছুতেই যেন উর্বাকে ধরে রাখা যাচ্ছে না। ফাদার তার গলায় ঝুলানো ক্রসটা হাতে নিয়ে কিছু একটা পরে তাড়াতাড়ি করে সেটা উর্বার কপালে চেপে দিল। এরপর আস্তে আস্তে উর্বা শান্ত হলো। উর্বার চোখ খুলে গেল আর খুব আস্তে করে বলল, আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করো না তোমরা, প্রধান আমাকে মারবে। এই বলে আবার চোখ বন্ধ করে ফেললো। দেখে বোঝা যাচ্ছে উর্বা অনেক দুর্বল। সব হয়েছে আমার জন্য, আমি ওকে একা
সেখানে ছেড়ে না আসতাম, তা আমাদের সাহায্য করতে গিয়ে আজকে উর্বার এই অবস্থা। নিজেকে কিভাবে ক্ষমা করব? ফাদার বলল, এতে নিজেকে দোষারোপ করো না পুত্র। উর্বা তোমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। জিনেরা কারণ ছাড়া কোনো কাজ করে না। এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আর দুইবার যদি উর্বা এমন ছটপট করে তাহলে সে মারা যাবে। এটা যে কোনো সময় হতে পারে। তাই উর্বাকে সম্পূর্ণ সুস্থ করতে হলে আমাদের একটা জিনিস প্রয়োজন। উর্বাকে যখন এখানে নিয়ে আসছিলে তখন উর্বার গলায় থাকা একটা লকেট কোথাও পড়ে গেছে। এই লকেটটা আমাদের প্রয়োজন। আমি যতটুকু জানি তাহলে প্রধানের অনুসারীরা এই মুহূর্তে সেই লকেটের খোঁজে বের হয়ে গেছে। ওই লকেট যদি তাদের হাতে পড়ে যায় তাহলে তার প্রধানের হাত থেকে উর্বাকে কেউ বাঁচাতে পারবে না। আমি বললাম, তাহলে আমি এখন সেটার খোঁজে বের হব। আমার বোন হুমায়রাকে আপনার হেফাজতে রেখে গেলাম ফাদার, আর উর্বাকেও। আমি এই লকেটটা ছাড়া ফিরে আসবো না। যেভাবেই হোক আমি সেটা নিয়ে আসব। আমি গিয়ে উর্বার কপালে হাত রেখে বললাম, চিন্তা করো না উর্বা, আমি তোমাকে বাঁচাবো। আমাদের জন্য তুমি যা করেছো, এখন তোমার জন্য কিছু করার পালা। উর্বা আমার হাত ধরে হালকা চোখ খুলে বলল, তুমি নিজেকে বিপদে ফেলতে যাচ্ছ আমার জন্য। আমি তোমাকে নিষেধ করব না, জানি তুমি শুনবে না। তবে একটা কথা, পারলে বেঁচে ফিরে আসো। আমি উর্বার মন ভালো করার জন্য বললাম, আমি ফিরে আসবো। আর তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমার হাতের খাবার বন্ধ। অনেক মোটা হয়ে গেছো, তোমাকে কাঁধে নিয়ে এখানে নিয়ে আসতে আমার 12টা বেজে গেছে, বুঝলা? উর্বা হালকা এসে আবার চোখ বন্ধ করে নিল। ফাদার বলল, আর দেরি করা ঠিক হবে না, চলো তোমাকে এগিয়ে দেয়। হুমায়রাকে বললাম, উর্বার খেয়াল রাখিস বোন, আমি ফিরে আসা পর্যন্ত। আমি আর ফাদার সেখান থেকে বেরোলাম। ফাদার আমাকে একটা ক্রস দিয়ে বলে, এটা সাথে রাখো পুত্র, প্রয়োজন হলে ব্যবহার করো। এবার ফাদার চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। আমি বললাম, ফাদার আপনি বললে আমি এখন যেতে পারি? ফাদার চোখ খুলে বলল, লকেটটা কোনো রাস্তার পাশে একটা কাগজের নিচে পড়ে আছে। তার মানে উর্বাকে নিয়ে যেদিক দিয়ে নিয়ে এসেছিলে সেদিকে কোথাও পাবে। তবে প্রধানের উত্তরসূরিরা লকেটটার খুব কাছাকাছি আছে। তোমার এখন যাওয়া দরকার পুত্র। ঠিক আছে ফাদার, আমার জন্য দোয়া করবেন। আর যাওয়ার আগে একটা কথা জানতে চাই। আচ্ছা ফাদার, আপনি উর্বাকে চেনেন কিভাবে? উর্বা তো একটা জিন, সে আপনাকে কিভাবে দেখা হয়েছিল? ফাদার একটু গম্ভীর গলায় বলল, এখন আপাতত এসব থাক, কথা রাখে, পরে তোমাকে বলবো সব। তবে এখন শুধু এটা জেনে রাখো, উর্বা জন্মগতভাবে কোনো জিন না। সে মারা যাওয়ার আগ পর্যন্ত তোমার আমার মতো মানুষ ছিল। আমি বেরিয়ে পড়লাম লকেটের খোঁজে। উর্বাকে নিয়ে এই রাস্তায় এসেছিলাম। সেদিক দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছি আর ভাবছি, উর্বা তাহলে কোনো জিন না, সে একটা আত্মা। কেন সে এসব জিনের সাথে কাজ করছে এতদিন? আর কেনই বা হঠাৎ করে তার বিরুদ্ধে চলে গেল আমার জন্য? আমাকে কি ও আগের থেকে চিনতো? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? সব কিছু জবাব তো উর্বাই দিতে পারবে আমাকে। হঠাৎ মনে হলো আমাকে কেউ অনুসরণ করছে। আমি তার পায়ের শব্দ পাচ্ছি, আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। হতে পারে আমার মনের ভুল। তাই কিছু না ভেবে আবার নিচের দিকে তাকিয়ে লকেট খুঁজতে খুঁজতে হাঁটতে লাগলাম। পথে যত কাজ পড়ে থাকতে দেখেছি সবগুলো উঠিয়ে দেখছি। আমার খুব চিন্তা হতে লাগলো, প্রধানের অনুসারীরা আগে লকেটটা পেয়ে গেল নাকি। আবার হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে কেউ ফিসফিস করে যৌথ কথাবার্তা বলছে। আর আমি তাকিয়ে দেখলাম একটু দূরে দুজন দাঁড়িয়ে আর আমার দিকে তাকিয়ে কী যেন আলাপ করছে। আমি বললাম, সমস্যা কি? আপনারা কারা? আমাকে অনুসরণ করে বললো। তাদের মাঝে একজন বলল, তুমি যেটা খুঁজছো সেটা কখনো পাবে না, কারণ সেটা আমাদের কাছে। এরপর লোকটা জামার ভিতর থেকে একটা লকেট বের করে বলল, এই যে লকেট, এটাই তো খুঁজছিলে তুমি, তাই না? এসো নিয়ে যাও আমাদের কাছ থেকে পারলে। আমি বুঝে গেলাম এরা প্রধানের অনুসারী। তার মানে তারা আগেই লকেটটা পেয়ে গিয়েছে। কিন্তু এটা তো আমার লাগবে, তাই দৌড়ে গেলাম তাদের দিকে। হঠাৎ তারা দুজনের একজন আরেকজনের মধ্যে প্রবেশ করে একজন মানুষে পরিণত হলো এবং তাদের আশেপাশে ধোঁয়ার মতো কিছু আত্মা এসে হাজির হলো। আমি লকেটের দিকে হাত বাড়াতে সে আমার হাত ধরে উল্টে ফেলে দিল আমাকে। সে বলল, তুমি আমাদের সাথে পারবে না ছোকরা। ভেবেছিলাম প্রধানকে শুধু লকেটটাই উপহার দেবো, কিন্তু তোমাকে দেখে উপহারের লোকটা একটু বেড়ে গেল। এখন লকেটের সাথে তোমাকেও নিয়ে যাব। আমি নিচে পড়ে থেকে বললাম, হ্যাঁ জানি জানি আমি তোমাদের সাথে পারবো না, কিন্তু তোরা তো পারবে আপাতত। লোকটা বলল, তার মানে কারা? এই বলে পিছনে তাকাতেই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু বোঝার আগে ছেলেটা চুল ধরে একটা আছাড় মারল মাটিতে। মেয়েটা তার কান ধরে ছিটকা টান মেরে কান ছিঁড়ে দিয়ে ওই ধোয়ার মতো আত্মাদের দিকে ছুঁড়ে মারল। এটা দেখে ওই আত্মাগুলো ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কান ছেঁড়ার যন্ত্রণা নিচে পড়ে যায়। প্রধানের উত্তরস্বরে কাতরাচ্ছে আর বলছে, তোরা কারা? কাজটা ঠিক করলি না, প্রধান তোদের ছাড়বে না। ছেলেটা বলল, তোদের ওই প্রধানের মতো হাজারটা জিনভূত আমার পকেটে রাখি। দেখ, এই জন্য আমি বেশি পকেটওয়ালা মোবাইল প্যান্ট পরি।
মেয়েটা বলে, ফালতু কথা বলো না, এই জন্যই তো আমার হাতে মাইর খাও মাঝে মাঝে। আমাদের অনেক তাড়া আছে, মনে আছে আমরা কী জন্য এসেছিলাম? এখন এসব কথা না বলে ওই বদমাইশ জিন ছেলেটাকে কেন মারতে চাইছিল সেটা জানতে হবে। এই বলে মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি কে? সে তোমার পিছনে পড়েছে কেন? এই দুজন কারা আমি জানি না, তাদের শক্তি আর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি তাদেরকে পুরোটা না বলে সংক্ষেপে বললাম, আমি নাকি লকেটের খোঁজে আছি। লকেটটা যদি প্রধানের নামে একজন জিনের হাতে পড়ে যায় তাহলে আমি আর আমার বন্ধুকে হারিয়ে ফেলব। আর সেই জিনটা সেই প্রধানের অনুসারী। সময় মতো আপনারা না আসলে হয়তো সেই লকেট আমার সাথে আমাকে নিয়ে যেত। ছেলেটা বললো, আচ্ছা তাই ব্যাপার, তাহলে লকেটটা তো তার হাতে আছে, নিয়ে নাও এবং যাও তোমার বন্ধুকে বাঁচাও। নিচে পড়ে থাকা জিন হেসে বলল, লকেট তো আমার কাছে নেই, আমাকে তো পাঠানো হয়েছিল এই ছোকরাকে বিভ্রান্ত করে পথ আটকানোর জন্য, তাই মিথ্যে লকেট দেখে ওকে বিভ্রান্ত করেছিলাম এতক্ষণ। আমরাও সেই লকেট খুঁজে পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মেয়েটা বলল, তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে কী লাভ? এটা বলার সাথে সাথে জিনটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে হলো। আমি বললাম, এটা কি হলো আপু? সে এভাবে অদৃশ্য হয়ে গেল কেন? মেয়েটা বলল, সে ভয় পেয়েছে। মানুষ হোক বা জিন, মৃত্যুর ভয় সবারই আছে। যদি তাদের মনে একবার মৃত্যুর ভয় ঢুকে দেওয়া হয় তাহলে তারা তোমার শক্তির সাথে কখনোই পেরে উঠবে না, কারণ ভয় হলো সবচেয়ে বড় দুর্বলতা। আচ্ছা আপনারা কারা, কোথা থেকে এসেছেন হঠাৎ করে আমাকে সাহায্য করার জন্য? ছেলেটা হেসে বলল, আমরা তোমাকে সাহায্য করার জন্য আসিনি, অন্য একটা কাজে এসেছি। তবে পথিমধ্যে তোমাকে বিপদ দেখে এগিয়ে দিলাম। এখন আমাদের যেতে হবে, নিজের খেয়াল রাখো আর সাহসের সাথে সব কিছু মোকাবেলা করো। লকেটটা খুঁজে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাদের তাড়া না থাকলে পুরো পথেই তোমার সঙ্গী হতাম। এই বলে ছেলেটা আর মেয়েটা হাত ধরে চলে যেতে লাগলো। তাদের চেহারায় কেমন যেন চিন্তার ছাপ, হয়তো তারা আমার চেয়ে বড় কোনো বিপদে আছে। তাই আমি আর কিছু বললাম না, শুধু ডাক দিয়ে বললাম, ভাইয়া অনেক ধন্যবাদ সময় মতো আসার জন্য। আপনাদের নামটা তো বলেন অন্তত। মেয়েটা পিছনে ফিরে হাসি দিয়ে বলল, আমি রিদিকা, আর এ আমার একমাত্র নিজস্ব গাধা রিফান। রিফান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিদিকা তার মুখ চেপে নিয়ে বলল, তারা চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, তারা মানুষ নাকি অন্য কিছু তা জানি না। শক্তি আর সাহসের দিক থেকে তারা সাধারণ মানুষ থেকে অনেক এগিয়ে, তবে তাদের মাঝে সম্পর্কটা দাকুড়াল হলেও তারা একে অপরকে খুব ভালোবাসে। আর মনে হেসে উঠলাম, গাধা তাহলে আমিও উর্বার গাধা হব। ধুর, কী ভাবছি এসব, উর্বা তো জিন, না না আত্মা, ধুর, আত্মা জিন দুটোই, ওর সাথে আমার কিভাবে হবে? নিজেকে ধমক দিয়ে বললাম, ফালতু চিন্তা বাদ দিয়ে লকেট খোঁজ করে জলদি রিজভি। রিদিকা আর রিফান ভাইয়ের মতো সাহসী হতে হবে তোর, না হলে লকেট নিয়ে আর ফেরা হবে না। আবার লেগে পড়লাম লকেট খোঁজার কাছে। আমি সেই পথ ধরে এগোতে লাগলাম। যতই সামনে যাচ্ছি ততই মনের ভিতর অস্থিরতা কাজ শুরু করছে, হৃৎপিণ্ডটা ধুকপুক করছে। এটা কেন জানি হচ্ছে? তাহলে কি আমি লকেটটার খুব কাছাকাছি? আশেপাশে ভালো মতো চোখ বুলাতে লাগলাম, তখনই খেয়াল করলাম রাস্তার অপর পাশে পড়ে থাকা একটা কাগজের নিচে চেনের সামান্য অংশ দেখা যাচ্ছে, সেটা রৌদ্রের আলোতে ঝলমল করছে। আমি মনে প্রশান্তির নিঃশ্বাস নিলাম, অবশেষে লকেটটা খুঁজে পেলাম। আমি রাস্তার এক পারে ছিলাম, লকেটটা ছিল অন্য পাশে। তাড়াহুড়ে রাস্তার দুই দিকে না তাকিয়ে আমি লকেটের দিকে দৌড় দিলাম। হঠাৎ সামনে একটা গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে এলো। আমি সরতে পারলাম না, গাড়িটা সোজা এসে আমাকে আঘাত করলো। আমি উড়ে গিয়ে রাস্তার পাশে লকেটটা থেকে একটু দূরে পড়লাম। সব কিছু যেন চরকির মতো ঘুরছিল, স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। আশপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে সব। আমি লকেটটা থেকে একটু দূরে হাতটা বাড়িয়ে সেটা ধরার চেষ্টা করলাম, তখনই একজন লোক লকেটের পাশে এসে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে এই প্রধানের লোকেরা। তবে কিছুক্ষণের লকেটের সামনে দাঁড়িয়ে থেকে এরপর সেটা উঠিয়ে নিল এবং আমার দিকে তাকিয়ে একটা ঠাট্টা হাসি দিয়ে চলে যেতে লাগলো। এবার আমার আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগলো। আমি বুঝতে পারলাম লকেট নিয়ে সে চলে যাচ্ছে। এক ঝটকে উঠে দাঁড়িয়ে গেলাম এবং তাকে ডাক দিয়ে বললাম, আমাকে না মেরে তুই চলে যাচ্ছিস? আসলে তুই যেতে পারবি না। সে ঘুরে তাকালো আমার দিকে। আমি তাকে সুযোগ না দিয়ে এক দৌড়ে গিয়ে মাথা দিয়ে তার পেটে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম। সে কিছুটা আহত হলো এবং একটু ঘাবড়ে গেল, বুঝতে পারলো। সে উঠে আবার আমাকে আক্রমণ করতে এলো। আমি পকেট থেকে ফাদারের দেওয়া কচটা বের করে তার কপালে লাগিয়ে দিলাম। সে এবার ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আমি পুড়ে যাচ্ছি, আমি পুড়ে যাচ্ছি। আমি বললাম, লকেটটা আমাকে দিয়ে তারপর চলে যায় এখান থেকে। সে বলল, লকেট ছাড়া প্রধানের সামনে গেলে সে আমাকে মেরে ফেলবে। আমি লকেট দিব না তোমাকে, আর লকেট আমাকে না দিলে আমি তোকে মেরে ফেলবো এখন। এই বলে আবার ক্রসটা তার কপালে চেপে ধরলাম। সে চিৎকার করে বলছে, আমাকে মারিস না, আমি তোকে দিয়ে দিচ্ছি এটা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই বলে সে আমার দিকে লকেটটা এগিয়ে দিল। আমিও সেটা নিতে যাব, তখনই খেয়াল করলাম সেটা রৌদ্রের আলোতে ঝলমল করছে না। তার মানে সে
সে আমাকে নকল রকেট দিচ্ছে, আসলটা লুকিয়ে রেখেছে। আমি হাসতে হাসতে বললাম, বাবা প্রধানের অনুসারী, মৃত্যুর মুখেও সে আমার সাথে চালাকি। ঠিক আছে, যেহেতু আসল লকেট দিবি না, তাহলে তোকে মেরে তোর লাশ থেকে নিয়ে নিব লকেট। এটা বলে জোরে চেপে ধরলাম ক্রসটা। এবার সে গলা ফাটিয়ে চিৎকার করে আসল লকেট বের করে দিল। আমি সেটা হাতে নিতেই তার কপাল থেকে ক্রসটা উঠিয়ে নিলাম। সে বলল, প্রধান আমাকে মেরে ফেলবে, প্রধান আমাকে মেরে ফেলবে। এটা বলতে বলতে সে অদৃশ্য হয়ে গেল। ঋতিকা আপু ঠিকই বলেছে, মৃত্যুর ভয় সবারই থেকে, শুধু ভয়টা জাগিয়ে দিতে হবে, তাহলে আমি ওদের মুখোমুখি হতে পারবো। লকেটটা দেখে এবার ভালোভাবে দেখলাম, কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই লকেটটা আমি আগেও কোথায় দেখেছি, কিন্তু মনে পড়ছে না। চেনের সাথে একটা ছবি বসানো, পাটটা লাগানো, হয়তো সেখানে উর্বার কোনো আপন জনের ছবি থাকবে। পাটটা খুলে দেখতে যাবো, হঠাৎ আমার ফোনে ফোন করালো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম অচেনা নাম্বার। রিসিভ করতে ওপাশ থেকে হুমেরা বলল, ভাইয়া তুমি কোথায়? এটা ফাদারের ফোন থেকে কল করেছি তোমাকে। উর্বা দ্বিতীয়বারের মতো ছটপট করছে, তাড়াতাড়ি লকেট নিয়ে এসো। ফাদার বলছে হাতে বেশি সময় নেই। আমি বললাম, চিন্তা করিস না বোন, আমি লকেট নিয়ে পেয়ে গেছি, এখনই আসছি। এই বলে ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে গেলাম চার্জের দিকে। লকেট খুলে দেখার কথা ভুলেই গেছিলাম। চার্জে পৌঁছানো দেখলাম ফাদার সেই কক্ষের বাইরে বসে আছে। আমাকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আমি ফাদারের হাতে লকেটটা দিয়ে বললাম, ফাদার ক্ষমা করবেন, প্রধানের অনুসারীদের জন্য একটু দেরি হয়ে গেছে। উর্বা এখন কেমন আছে? ফাদার বলল, উর্বার অবস্থা ভালো না, দ্বিতীয়বারের মতো হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তার চিকিৎসা করতে হবে লকেটের মাধ্যমে। তুমি কি লকেট খুলে দেখছো? না ফাদার, খুলতে চেয়েছিলাম, কিন্তু হুমায়রার ফোন পেয়ে তাড়াহুড়ো করে চলে এসে। ফাদার বলে, আমি চাই উর্বার চিকিৎসা করার আগে তুমি এটা একবার খুলে দেখো, কারণ চিকিৎসার পর এটা নষ্ট হয়ে যাবে। আমি ফাদারের হাত থেকে লকেটটা নিয়ে আস্তে আস্তে পাটটা খুললাম। আমি যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেলাম। এটা কিভাবে হতে পারে? লকেটে এক পাটে আমার ছোটোবেলার ছবি, আর এক পাটে ছোটোবেলার খেলার সাথী রাইসার ছবি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ফাদার এই লকেটে আমার ছবি আর আয়েশার ছবি কীভাবে আসলো? এটা কার লকেট? উর্বার কাছে এই লকেট কীভাবে আসলো? ফাদার বলল, এটা তো উর্বার লকেট, তোমার সব প্রশ্নের উত্তর উর্বাই দিতে পারবে। আমি জানি, কিন্তু আমি চাই না তুমি সব কিছু উর্বার মুখ থেকে শোনো। এখন চলো উর্বাকে বাঁচাই, দেরি করা ঠিক হবে না। এরপর ফাদার আর আমি সেই কক্ষে গেলাম। হুমায়রা উর্বার মাথার কাছে বসেছিল। আমাকে দেখে দৌড়ে এলো, ভাইয়ের লকেটটা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এখন ফাদার উর্বার চিকিৎসা করবেন। ফাদার আমাকে ডেকে বলল উর্বার কাছে এসে দাঁড়াতে। আমাকে বলল উর্বার ডান হাত কনিষ্ঠ আঙুল চেপে ধরে রাখতে, না বলা পর্যন্ত যেন না ছাড়ি। আর হুমায়রাকে বলল বাম হাতের কনিষ্ঠ আঙুল ধরে রাখতে। আমরা তাই করলাম। উর্বা তখনও হুঁশে ফিরেনি। ফাদার লকেটটা উর্বার বুকে উপর রাখতে মনে মনে কিছু পড়তে শুরু করলো। হঠাৎ উর্বা আবারও সেই ছটপট করতে লাগলো। আমরা আর আঙুল ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে তাকে কেউ যেন যেতে যাচ্ছে। ফাদার আর তার পড়ার গতি আরও বাড়িয়ে দিল। উর্বার শরীর থেকে সাদা রঙের আলো ছড়াতে লাগলো। ফাদার এটা দেখে অস্থির হয়ে গেল। ফাদার বলল, উর্বার আত্মা তার শরীর ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক, তোমরা ওর আঙুল ছেড়ো না, আমি এখন লকেট উর্বার গলায় পরিয়ে দেবো। এরপর ফাদার উর্বার বুকের উপর থেকে লকেটটা নিয়ে সেটা 3বার চুমু খেয়ে উর্বার মাথায় হাত দিয়ে উঁচু করে গলায় লকেটটা পরিয়ে দিল। ধীরে ধীরে লকেটটা উর্বার গলা থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর উর্বার শান্ত হলো। ফাদার বলল, এবার তোমরা ওর আঙুল ছেড়ে দাও। আমরা আঙুল ছেড়ে দিলাম। উর্বা নড়াচড়া করছে না। আমি বললাম, ফাদার উর্বা এখন কোনো রেসপন্স করছে না কেন? সে ঠিক আছে তো? ফাদার বলল, না, শুধু এক নজর উর্বার দিকে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফাদার আপনি কিছু বলছেন না কেন, কী হয়েছে? হঠাৎ উর্বা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে চোখ মেলে তাকালো। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম উর্বাকে চোখ খুলতে দেখে। ফাদার আবার হেসে নিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস নিলেন আর বললেন, দ্বিতীয়বারের মতো আমি তোমাকে বাঁচালাম উর্বা। আমি বললাম, দ্বিতীয়বারের মতো মানে? এর আগে এমন হয়েছিল নাকি? সেটা কিভাবে? ফাদার হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, চলো মেয়ে, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি, আমাদের কিছু কাজ করতে হবে। তোমার ভাইয়া আর উর্বাকে একা ছেড়ে দেই, তাদের কিছু কথা আছে, অনেক প্রশ্নের উত্তর জানা এখনও বাকি। এই বলে ফাদার আর হুমায়রা বের হয়ে গেল। আমি গিয়ে উর্বার হাত ধরে বসলাম। খেয়াল করলাম উর্বার চেহারায় সেই দেওয়ালের মতো ফাটল একদম মিশে গেছে। আবার সেই আগের মতো মসৃণ স্নিগ্ধতা তার চেহারায় ফুটে উঠছে। আমি বললাম, জানো উর্বা, তোমার জন্য খুব ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমি তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু অবশেষে আমি পেরেছি। উর্বা বলল, কেন এত ভয় পেয়েছিলে? তুমি আমাকে ভালো টালো বেসে ফেললে নাকি রিজবি? আমি আমতামতা করলাম, না তেমন কিছু না, তুমি আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলছো, আর আমি যদি তোমার জন্য এইটুকু না করতে পারতাম তাহলে নিজের কাছে ছোট হয়ে যেতাম। হঠাৎ আমার লকেটে থাকা সেই ছবির কথা মনে পড়ে গেল। আমি বললাম, উর্বা ওই লকেটে আমার ছবি আর আমার ছোটোবেলার খেলার সাথী রাইসার ছবি কীভাবে আসলো? এই লকেটটা তুমি কোথায় পেলে? উর্বা কিছু বলল না, আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হেসে অন্য হাত দিয়ে আমার হাত চেপে দিল। আমার চোখে সেই ছোটোবেলার সব কিছু ভাসতে লাগলো। রাইসের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি দেখতে লাগলাম। স্কুলে একসাথে যাওয়া, স্কুলের পর একসাথে বাড়ি ফেরা, পুতুল খেলা,
বিকেলবেলা মাঠে দৌড়াদৌড়ি, ওর জন্য শাপলা ফুল এনে দেওয়া, দোলনায় দোল খাওয়া, গাছের ডালের বসে দুষ্টামি। এরপর সেই মুহূর্তগুলো যখন রাইসা চলে যাচ্ছিল, আমি তাদের গাড়ির পিছন পিছন দৌড়ে ছুটে যাচ্ছি। সব কিছু ভেসে উঠলো আমার কাছে। আমি ছিটকে মেরে উর্বার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। উর্বা আমার দিকে এখনও অদ্ভুতভাবে তাকিয়েছে। আমি অবাক হয়ে বললাম, রাইসা? উর্বা বলল, হ্যাঁ, আমি তোমার সেই ছোট্টবেলার খেলার সাথে রাইসা, কিন্তু ভাগ্যের পরিহাসে আজকে আমি উর্বা। কি বলছো তুমি? এটা কিভাবে হলো? তুমি উর্বা হলে কিভাবে? আর তুমি মানুষ থেকে জিন হলে কিভাবে? আমার কিছুই মাথায় ঢুকছে না। উর্বা বলতে শুরু করলো, আমার বাবার ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে সেদিন চলে যেতে হয়েছিল, কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাইনি। তোমার একটা ছবি ছিল আমার সাথে, এটা লকেট বানিয়ে আমাদের দুজনের ছবি সেখানে বসিয়ে সেটা গলায় পরে নিয়েছিলাম। 3 মাস কেটে গেল তোমাকে না দেখে। আমি অনেক কান্না করতাম, বাবার কাছে আবদার করতাম যেন কোনো এক ছুটির দিনে তোমার সাথে আমাকে দেখা করাতে নিয়ে যায়। অতঃপর বাবা আমার কান্না দেখে একদিন আমাকে আর আম্মুকে নিয়ে তোমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল ঢাকা থেকে। তোমার বাবা মায়ের সাথে আমাদের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন তোমার বাবা ফোন বন্ধ ছিল, তাই তাকে জানাতে পারিনি বাবা আমরা আসছি। আমরা অনেক খুশি লাগছিল তোমার সাথে দেখা হবে ভেবে। বাসের জানলা দিয়ে তাকিয়ে বারবার বাইরে দেখছিলাম আর বাবাকে জিজ্ঞাসা করছিলাম, আর কতক্ষণ লাগবে বাবা? বাবা বিরক্ত হয়ে বারবার উত্তর দিচ্ছিল, এই তো আর কিছুক্ষণ মামুনি। আমরা যখন পৌঁছালাম তোমাদের বাড়িতে তালা ঝুলানো ছিল। বাবা পাশের লোককে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে বললেন, তোমার বাবা নাকি 1 মাস আগে মারা গেছে স্ট্রোক করে, আর তোমার আম্মু তোমাদের নিয়ে অন্য কোথাও চলে গেছে, তারা কেউ জানে না তোমরা কোথায় গেছো। আমার খুব কান্না করতে লাগলো। আমার আব্বা আম্মাও খুব কষ্ট পেলো তোমার আব্বার মৃত্যুর খবর শুনে। আমার কান্না যেন থামছিল না। বাবা আমাকে অনেক বুঝিয়ে কান্না থামালেন, কথা দিল তোমাদেরকে খুঁজে বের করবে। তারপর আমরা আবার ঢাকায় রওনা হওয়ার রাতের বাসে। আসার সময় যতটা খুশি ছিলাম, যাওয়ার সময় ছিলাম এর বেশি হতাশ। হঠাৎ দেখি একটা বিকট আওয়াজ, আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট হয়। বাবা মায়ের রক্তাক্ত শরীরটা আমার চোখের সামনে পড়ছিল। আমি অনেক আহত হয়েছিলাম। আমার চোখ বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম সেখানে, কিন্তু আমি সেখানে হেঁটে বেড়াচ্ছিলাম। আমি আমার নিজের মৃতদেহ পড়ে থাকতে দেখছিলাম। আমার বাবা মাও সেখানে পড়েছিল। আমি গিয়ে তাদের ছোঁয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ছুঁতে পারছিলাম না। চারিদিকে লাশের ছড়াছড়ি আর রক্তারক্তি। আমি কান্না করতে করতে উদ্ধারকর্মীরা এসে মৃতদেহগুলিকে এক এক করে নিয়ে যাচ্ছিল। আমি তাদের কাছে গিয়ে চিৎকার করে বলছিলাম, আমি মরিনি, আমি এখানে পড়ে আছি, আমাকে বাঁচান। কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম একজন সাদা পাঞ্জাবি পরা বুজুর্গ লোক এসে আমার শরীরটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, এসো আমার সাথে। তার মানে সে আমাকে দেখতে পাচ্ছে। আমি তার পেছন পেছন গেলাম। সে আমার শরীর নিয়ে পাশের এক চার্চে গেল। এটাই হলো সেই চার্চ। এবং ফাদার মাইকেলের কাছে আমাকে নিয়ে গিয়ে বলল, এই বাচ্চা এখনও পুরোপুরি মারা যায়নি, তবে হাসপাতালে নিয়ে গেলে পথে সে মারা যাবে। তাই আমি চাই আপনি ওর আত্মা এই গলায় থাকা লকেটটাই বন্দি করে দিন, এবং যখন সে একটা আত্মা হিসেবে জেগে উঠবে তখন তাকে আমাদের আলিল্লাহ জিনদের অনুভুক্ত করে দিন। আর এই কাজটা আপনি করতে পারবেন আমি জানি, না হলে আমি কি করতে পারি আর আমি কে সেটা অবশ্যই জানেন আপনি। ফাদার মাইকেল প্রথমে রাজি না হলে তার ভয়ে এটাই করেছিল। আমার আত্মরা আত্মা এই লকেটে বন্দি করে আমাকে আল হিলাল জিনদের অন্তর্ভুক্ত করে দেয় তার কথা মতো। আমি ধীরে ধীরে নিজেকে একজন জিন হিসাবে গড়ে তুলি। তখন আমি আর রাইসা নই, জিন জগতে আমার নাম হয় উর্বা। আর ফাদার মাইকেলের সাথে সাথে দেখা করতে করতে আসতাম। তিনি আমাকে বলতেন, এখান থেকে আর কখনো মুক্তি পাওয়া সম্ভব না। আমি এখন থেকে মুক্তি পেতে চাইতাম না। অনেক ভালো ছিলাম এই জীবনটা। আত্মা থেকে জিন হওয়া সাধারণ জিনদের চেয়ে আমার শক্তি অনেক বেশি ছিল। তাই এটাকে আমি বেশি এনজয় করতাম। কিন্তু যখন আমাদের প্রধানের আদেশ আসলো একটা ছেলে আর মেয়েকে ধরে আনতে, তখন প্রথমে তোমার বোন হুমায়রাকে নিয়ে আসি। তখন আমি তোমাকে দেখিনি। এরপর যখন তোমাকে আনতে গেলাম, সেদিন প্রথম দিন বাসে তোমাকে ঘুমন্ত অবস্থা দেখে খুব চেনা চেনা লোক ছিল। তারপর আস্তে করে তোমার হাত স্পর্শ করতে আমার অতীতের সব কিছু মনে পড়ে গেল। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু এভাবে পেয়ে যাবো ভাবিনি। তোমাকে পেয়ে গেলাম, কিন্তু প্রধানের জন্য তোমাকে মারার জন্য নিয়ে যেতে বলেছিল। এটা কিভাবে করবো আমি? তোমাকে পেয়েও দ্বিতীয়বারের মতো হারিয়ে ফেলবো, সেটা আমি হতে দিতে পারি? তাই আমি সব নিয়ম ভেঙে প্রধানের বিরুদ্ধে গিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আর প্রধান নিশ্চয়ই এখন আমার জায়গায় অন্য কোনো শক্তিশালী জিনকে দায়িত্ব দিয়েছেন তোমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য, সাথে আমাকেও। উর্বা না থেমে সবগুলো কথা বলে নিচের দিকে তাকিয়ে দিয়ে কাঁদতে লাগলো। আমি সব শুনে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। এত কিছু হয়ে গিয়েছে সেদিন। আমাকে খুঁজতে এসে তার পরিবার হারলো, নিজেকে হারিয়ে ফেললো অন্য জগতে। এখন সেই জগৎটা তার বিরুদ্ধে, তা আমার জন্য। নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো। আমি অসহায় স্বরে বললাম, উর্বা আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এত কিছু হয়ে যায় গেছে, অথচ আমি কিছুই জানি না।
উর্বা মাথা উঠিয়ে বলল, না, এতে তোমার কোনো দোষ নেই রিজভি। ভাগ্য আমাকে এখানে নিয়েছে। এখন আমার কথা মন দিয়ে শোনো। আমাদের নিজের থেকে গিয়ে প্রধানের মুখোমুখি হতে হবে, না হলে আমাদের ভালো থাকতে দিবে না, বাঁচতে দেবে না। ঠিক বলছো উর্বা, এখন এটা শেষ করার পালা। অনেক হয়েছে, প্রধানের মুখোমুখি হয় মরবো, না হয় মারবো, তবুও এটা শেষ করতে চাই। উর্বা একটু অবাক হয়ে বলল, তুমি লকেটটা কিভাবে নিয়ে আসলে? তারা তোমাকে বাধা দেয়নি? কিভাবে তাদের সাথে লড়াই করলে তুমি? লকেটটা নিয়ে আসা সহজ ছিল না, পদে পদে বাধা দিয়েছে তারা আমাকে, কিন্তু দুজন মানুষ আমাকে সাহায্য করেছিল, একটা ছেলে আর একটা মেয়ে। প্রথমত যখন প্রধানের অনুসারীরা আমাকে আক্রমণ করলো তখন জানতাম না তাদের সাথে কিভাবে লড়াই করতে হবে। তখন ওই তারা আমাকে হঠাৎ কোথা থেকে যেন এসে সাহায্য করলো। আমি জানি না তারা মানুষ নাকি অন্য কিছু, তবে তারা অনেক শক্তিশালী ছিল, আর তারা আমাকে সাহস দিয়েছিল ওদের বিরুদ্ধে লড়াই করার। উর্বা বলল, তারা দেখতে কেমন ছিল আর তাদের নাম জানতে চাও না তুমি? হ্যাঁ, তাদের নাম ছিল রিফান আর রিদিকা। তারা অনেক চিন্তিত ছিল কোনো এক বিষয় নিয়ে, হয়তো তারা বড় কোনো বিপদে পড়ছে, না হলে তাদের রিকোয়েস্ট করতাম এখানে আসার জন্য। উর্বা অবাক হয়ে বলল, রিদিকা আর রিফান এখানে কি করছে? উর্বা, তুমি কি চেনো তাদের? উর্বা মুখটা হঠাৎ চিন্তায় ঢেকে গেল। মনে হচ্ছে উর্বা কিছু জানতে পেরেছে। কোনো কথা বলার চোখ বন্ধ করে ফেললো উর্বা। উর্বার এমন আচরণে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম, উর্বা কী হয়েছে? উর্বা আর রিদিকা আর রিফান কারা? এদের শুনতে তুমি এমন করছো কেন? উর্বা ঠাপ করে চোখ খুলে বলল। এবার আমি সম্পূর্ণ খেয়াল করলাম উর্বার চোখ সম্পূর্ণ কালো রং ধারণ করছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। উর্বা, এটা কি হচ্ছে? উর্বা খুব ভয়ানকভাবে বলল, খুব বড় বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে রিজভি। কিসের বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে? রিদিকা আর রিফানের নাম শুনে তুমি এমন করছো কেন? তারা কারা? উর্বা বলল, আমাদের আলিল্লা জিনের অন্যতম শক্তিশালী জিন ছিল তান্ত্রিক নামের একজন। তার দায়িত্ব ছিল সম্পূর্ণ আলাদা। সে এমন একজন জগৎ বানাতে চেয়েছে যেখানে সব শক্তিশালী আত্মা থাকবে। এই রিফান আর রিদিকা মিলে তার সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর তান্ত্রিক জিনও তার উদ্দেশ্য থেকে সরে গিয়ে হুজুরের আনুগত্য স্বীকার করার সিদ্ধান্ত নেয়। এতে করে আমাদের প্রধান অনেক রাগান্বিত হয়, তাই সেই তান্ত্রিক জিনকে বন্দি করে আজীবনের জন্য রাখে। রিফান আর রিদিকা সেই তান্ত্রিকের খোঁজে এখানে এসেছেন। কিন্তু কেন? তান্ত্রিকের দরকার কি তাদের? আমি বলতাম, আচ্ছা, এই জন্য তারা এত শক্তিশালী? তারা দুজনে মিলে এত জিনকে পরাজিত করলো কিভাবে? এটাই মাথায় আসছে না। তাহলে এখন আমরা কি করব? আমাদের লক্ষ্য কী হবে? তারা দুজন ছিল না, তাদের সাথে আরও দুজন ছিল যারা এদের থেকেও ভয়ঙ্কর। তাদের নাম নেওয়া আমাদের জন্য নিষেধ। এখন আমাদের যা করতে হবে, আমরা এসবে জড়াবো না। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা প্রধানের কাছ থেকে নিজেদের বাঁচানোর। প্রধানের নিশ্চয় আমাদের অপেক্ষা করছে, আমাদের যেতে হবে। তখনই হুমায়রা আর ফাদার ঘরে ঢুকলো তাড়াহুড়ো করে। ফাদার বলল, আকাশে কালো মেঘ জমেছে, প্রধান তার কাজ শুরু করে দিয়েছে। তার অনুসারীরা তোমাদের নিয়ে যাওয়ার আগে নিজ থেকে তোমাদের এখনই যেতে হবে। উর্বা বলল, ফাদার, আমাদের কোনো উপায় বলে দিন, আমরা প্রধানের মোকাবিলা করব কিভাবে? কি করলে প্রধানকে এসব থেকে বিভ্রান্ত করতে পারবো? ফাদার বলল, এই ব্যাপারে তুমি যতটুকু জানো আমিও ততটুকু জানি, কারণ তুমি এত বছর ধরে প্রধানের সাথে ছিলে। তবু আমি বলে দেইনি কি করতে হবে। প্রধান মূলত রিজভি আর হুমায়রার আত্মা দিয়ে তার ভাইকে ফিরিয়ে আনতে চেয়েছিল। যদি তারা ভাই না থাকে তাহলে কে কাকে ফিরিয়ে আনবে? তোমাদের মূল কাজ হবে বছরের পর বছর রেখে দেওয়া তার ভাইয়ের শরীর খুঁজে বের করে সেটাকে জ্বালিয়ে দেওয়া। তবে এটা স্থায়ী সমাধান হবে না। এই জগৎ থেকে স্থায়ীভাবে কেউ মুক্তি পায় না। তবে এটা করলে প্রধান অনেকটা ভেঙে পড়বে এবং বিভ্রান্ত হবে। অন্তত এই সময়টার জন্য তোমার প্রধানের হাত থেকে বেঁচে যাবে, পরেরটা দেখা যাবে। উর্বা বলল, ঠিক আছে ফাদার, আমরা তাহলে এখন যাচ্ছি। প্রধানকে অপেক্ষায় না রাখি। ফাদার আমাদের তিনজনকে 3টে সোনালি ক্রস দিয়ে ছোট কৌটা একটা ওষুধ দিলেন, যাতে উর্বা আহত হলে তাকে সাথে সাথে সেটা খাইয়ে দিতে পারি। আর বললেন, খুব বড় বিপদে না হলে এটা ব্যবহার করবে না। আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা উর্বা তো ভালো করে জানে। তোমরা দুজন উর্বাকে অনুসরণ করবে। আমরা ফাদারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম সত্যি সত্যি কালো মেঘে ঢেকে গেছে। উর্বার চেহারা চিন্তার ছাপ। এটা বড় কোনো বিপদের সংকেত। উর্বা বলল, আমি আলাদা হয়ে যাব তোমাদের থেকে। তোমরা গিয়ে প্রধানের অনুসারীদের বিভ্রান্ত করে ছড়িয়ে ছিটিয়ে দিবে। আমি গিয়ে প্রধানের ভাইয়ের শরীর খুঁজব। যেভাবে বলা সেভাবেই কাজ শুরু। আমরা তিনজন সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম, এখন কি করতে হবে? উর্বা বলল, তোমরা দুজনে আগের বার যেখানে দিয়ে প্রবেশ করছিলে সেখান দিয়ে প্রবেশ করবে, আর আমি আলাদাভাবে অন্য রাস্তা দিয়ে প্রবেশ করব। ভিতরে গিয়ে আমরা একসাথে হব। মনে রাখবে, আমাদের উদ্দেশ্য প্রধানের মুখোমুখি হওয়া নয়। প্রধানের মুখোমুখি হলে আমরা কেউ বাঁচব না। আমরা শুধু তার ভাইয়ের শরীরটাকে খুঁজে সেটাকে জ্বালিয়ে দেবো, তারপর নয়তো তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হব। আমি বললাম, ঠিক আছে উর্বা, তাহলে ভিতরে দেখা হচ্ছে, আর নিজের খেয়াল রেখো। উর্বা একটা হাসি দিয়ে দ্রুত গতিতে কবরস্থানের অন্য পাশে চলে গেল। তাকে আর দেখা গেল না। আমি হুমায়রাকে বললাম, চল বোন, এটাই শেষ করা যাক। এখন
লড়াই করার সময়। হুমায়রা বলল, চলো ভাইয়া, হয় বেঁচে ফিরবো না হয় মারা যাব। এই বলে দুই ভাই বোনে চললাম কবরস্থানের ভিতরে। সেই বড় কবরটার সামনে গিয়ে উর্বার শিখায় দেওয়া মন্ত্র পড়লাম। সাথে সাথে কবরটা খুলে গেল, ফাঁকা হয়ে গেল, দরজা খুলে গেল। আমরা দুজনে সেখানে প্রবেশ করলাম। কেমন যেন শুনশান নীরবতা ঘিরে রেখেছে চারিদিকে। হঠাৎ পেছন থেকে রিজভি বলে চিকন কণ্ঠে কেউ আমাকে ডাকছে। আমরা দুজন পিছনে তাকালাম, সেখানে কেউ ছিল না। এরপর সামনে দেখলাম আমার মুখের সামনে ভয়ঙ্কর চেহারার দুজন। তাদের চেহারা থেকে মাংসগুলো খুলে পড়ছে, চোখের জায়গাগুলো সম্পূর্ণ কালো। ঘাবড়ে গিয়ে দুজনেই পিছিয়ে গেলাম। তারা বাতাসের মতো আবার সামনে এসে আমার দুজনের গলা চেপে ধরলো। তাদের শরীর থেকে বিশ্রী রকমের গন্ধ বেরোচ্ছে, আমার বমি চলেছে। হুমায়রা বলল, এদের শরীর একেবারে পচে গেছে, হাত ধরে ছিঁড়ে ফেলা যাবে। তারপর আমরা দুজনে গলায় চেপে ধরে তাদের খপ করে ধরলাম এবং চিৎকার দিয়ে জোরে টান মেরে মেরে ছিঁড়ে ফেললাম। আমরা একটু দূরে গিয়ে পড়লাম, কাস্তে কাস্তে শ্বাস নিতে লাগলাম। খেয়াল করলাম তাদের হাত পুনরায় হয়ে যাচ্ছে। হুমায়রাকে বললাম, প্রস্তুত হয়ে নে, এখন আসল লড়াই শুরু। এরপর গলা ফাটিয়ে জোরে চিৎকার করলাম, যাতে প্রধানের সব অনুসারীরা আমাদের এখানে চলে আসে আর উর্বা ওইদিকে তার কাজ করতে পারে কোনো বাধা ছাড়াই। চিৎকার করার সাথে সাথে প্রচণ্ড গতিতে একদল সাদা আলোর ন্যায় দুইজন সাথে এসে যোগ দিল। আমি বললাম, তোরা কি এই কজন? এদিকে আর কেউ নেই? সবাইকে আসতে বল, আজকে লড়াই করার মুডে আছি। হুমায়রা বলল, ভাইয়া চাপাবাজিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এদের সাথে আমরা পারবো না কি না জানি, আরও আসতে বলছো? তাদের মধ্যে একজন বলল, প্রধান তোদেরকে জীবিত চাই, না হলে তোদের দুজনকে মেরে তোদের হাড্ডি মাংস সব খেয়ে নিতাম। এই বলে তারা সবাই একসাথে আক্রমণ করলো। আমরা ফাদারের দেওয়া ক্রস হাতের মুঠোয় নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লাম। এটাকে মারি, আরেকটা পিছিয়ে যায়, তবে যাকে একবার ক্রসে দিয়ে আঘাত করি সে ধোঁয়ার সাথে মিশে যায়। লড়াই করতে করতে আমরা দুজনে ক্লান্ত, তারাও অনেক কমে এসেছে। আমি হাত থামিয়ে দিলে বললাম, থাম থাম, একটু বিশ্রাম করে নিই, ক্লান্ত হয়ে গেছি। তোরা তো ক্লান্ত হবি না কখনো, একটু পর মাইর খা। তারা আমার কথায় কান না দিয়ে আরও ভয়ঙ্করভাবে এগিয়ে আক্রমণ করতে লাগলো। আমি বললাম, বিশ্রাম করতে দিলি না, তাহলে তোদের মেরেই বিশ্রাম নিব। আবার তাদের সাথে লড়াই করতে শুরু করলাম। তখন সময় মতো সবাইকে ধোয়ার মতো মিশিয়ে দিলাম। এরপর দম নিতে নিতে বসে পড়লাম। আমরা দুজন রক্তাক্ত, আমরা অনেকটা আহত। ঠিক আমি বললাম, হুমায়রা তুই ঠিক আছিস তো? দেখে তো মনে হচ্ছে সাদা শরীরে তাদের নখের আঁচড় লেগে রক্তাক্ত হয়ে গেছে, খুব যন্ত্রণা আছে। আমি বললাম, আরে একটু সহ্য কর বোন, বেঁচে থাকতে হলে আর একটু কষ্ট করে নিতে হবে। আমাদের বাবার জন্য আমাদেরকে এই অবস্থা। আম্মুকে গিয়ে বলবো পরের জন্মে বিয়ে করলে ভালো বাবা দেখে বিয়ে কইরো। এর মাঝে পিছন থেকে একটা হাততালি ভেসে আসলো। পেছনে তাকে দেখলাম প্রধান হাততালি দিতে দিতে আমার দিকে এগিয়ে আসছে। আমরা দুজনে উঠে গেলাম। উর্বা বলেছিল প্রধানের মুখোমুখি না হতে, কিন্তু প্রধান নিজেই তো আমাদের মুখোমুখি হতে এসেছে। এখন কি করবো? উর্বা কোথায়? এখনও আসছে না কেন? প্রধান ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। এরপর হুমায়রার গালে ক্ষত স্থানে হাত লাগিয়ে বলে, ইস, কী করেছে তারা, ভালো করেছে তাদের মেরেছ, নাহলে আমি তাদের মেরে ফেলতাম। এভাবে কেউ আঘাত করে নাকি? কেন এসব করছো? তোমাদের বাবার কৃতকর্মের শাস্তি তো তোমাদেরকে ভোগ করতে হবে, এটা মেনে নিচ্ছ কেন? না কেন মেনে নিলে তো সব ঝামেলা শেষ। আমি বললাম, আমাদের বাবার কর্মের ফল আমরা কেন ভোগ করবো প্রধান? বাবাকে কবর থেকে তুলে এনে তার সাথে যা করার করেন, সেটা তো আর করা গেল না। এতদিন অপেক্ষা করতাম না ছোকরা, ভেবেছিলাম তোদের সাথে উর্বা আসবে। সে কি এখনও সুস্থ হয়নি? যাক, উর্বাকে পরে দেখব, সবার সময় আসে। এখন আমার এতদিনের সাধনা পূর্ণ হওয়ার সময় আছে। হঠাৎ পেছন থেকে অদৃশ্য শিকল এসে আমাদের দুজনকে আটকে ফেললো, মুখে লোহার পট্টি বেঁধে দিল। কোনো কথা বলতে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। উর্বা এখনও আসছে না কেন? আমরা দুজনে নিজেদের ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে লাগলাম। প্রধান বলল, জোরাজোরি করে কোনো লাভ নেই, আপোষ আমি চাই তা দিয়ে দে, না হলে বেশি কষ্ট হবে তোদের। এরপর প্রধান কাউকে নির্দেশ দিল তার ভাইকে নিয়ে আসতে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না। প্রধান আবার বলল, কেউ কথা বলছো না কেন? আমি কি বলছি সেটা কি শুনতে পাচ্ছিস না? তখনই উর্বা হেসে হাজির, সাথে সাথে একটা কুচকুচে কালো শরীর। উর্বাকে দেখে যেন আমার প্রাণ ফিরে পেলাম। এটা দেখে প্রধান প্রচণ্ড রেগে গেল। উর্বা ভেবেছিল তুই আসিসনি, তুই আমার ভাইয়ের শরীর নিয়ে এখানে কেন? তাকে আমার কাছে দিয়ে দে বলছি। উর্বা বলল, এভাবে বললে তো দিব না প্রধান, আগে ওদেরকে ছেড়ে দিন। আমি সবসময় আপনার অনুগত্য করেছি, যা করে বলেছেন তাই করেছি, কিন্তু আজ আমি আপনার কাছে অনুরোধ করছি ওদেরকে ছেড়ে দিন। আপনার এই মৃত ভাইকে জীবিত করার জন্য দুইটা তাজা প্রাণ নিয়ে নেবেন না দয়া করে। প্রধান আরও রাগান্বিত হয়ে গেল আর বলল, উর্বা তুই তোর বিশ্বাসঘাতকতার শাস্তি পাবি। এদেরকে তো আমি ছাড়বো না, বরং তোকে মেরে আমার ভাইয়ের শরীরে নিয়ে নেব। এই বলে প্রধান উর্বার দিকে রাগে গড়গড় করতে করতে এগোতে লাগলো। উর্বা বলল, রিদিকা আর রিফান এখানে এসেছে আর আপনি আছেন আপনার ভাইয়াকে নিয়ে।
প্রধান থমকে দাঁড়িয়ে গেল এবং কিছুক্ষণ চিন্তা করে বলল, ওরা এখানে এসেছে সেটা আমি কাল রাতেই টের পেয়েছি। আমি জানি ওরা কি করেছে এখানে, কিন্তু ওদের বিষয়টা পরে দেখব। এখন আমাকে যা করতে হবে তাই করছি। উর্বা বলল, তাহলে আমি প্রস্তুত। এই বলে উর্বা প্রধানকে আক্রমণ করলো, কিন্তু প্রধান উর্বাকে ধরে পাথরের মতো ছুঁড়ে মারলো। উর্বা এসে ঠিক আমাদের সামনে পড়লো। কুকরাতে কুকরাতে আবার উঠে দাঁড়িয়ে উর্বা তার কাছে থাকা ক্রসটা বের করে আমাদের বেঁধে রাখা শিকলে স্পর্শ করলো। সাথে সাথে শিকলটা অদৃশ্য হয়ে গেল আর মুখ থেকে বাঁধন খুলে গেল। প্রধান আবার এসে উর্বাকে উঠিয়ে একটা আছাড় মারল। উর্বা খুব আঘাত পেল, উঠে দাঁড়াতে পারছে না। আমরা দুজন প্রধানের দিকে ছুটে গেলাম। প্রধান তার হাতের ইশারায় উড়িয়ে দিয়ে উর্বার কাছে ফেলল। প্রধানের সাথে লড়াই করা সম্ভব না। উর্বা বলল, আমাদের তিনজনের কাছে থাকা ক্রস একসাথে প্রধানের দিকে ছুঁড়ে মারতে হবে, এতে করে প্রধান কিছু হলে বিভ্রান্ত হবে। এই বলে তাড়াতাড়ি আমরা তিনজন ক্রস বের করে প্রধানের দিকে ছুঁড়ে মারলাম। প্রধান চোখ বন্ধ করে চিৎকার করছে। উর্বা বলল, তার ভাইয়ের শরীর এখন জ্বালিয়ে দিতে হবে। আমি বললাম, কীভাবে জ্বালাবো? আমার কাছে তো লাইটার নেই, আমি বিড়ি খাই না। উর্বা বলল, ধুর, আমাকে সাহায্য করো, আমি খুব আহত, উঠে দাঁড়াতে পারছি না। তার শরীর টান দিয়ে এখানে নিয়ে আসো, প্রধান যে কোনো সময় হুঁশে আসতে পারে। আমি উর্বার কথা মতো একটু দূরে থাকা কালো কুচকুচে শরীরটা টান দিয়ে উর্বার কাছে নিয়ে এসে বললাম, তোমরা সরে যাও, শরীরে আগুন দেওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে দৌড়ে বের হবে। আমার জন্য চিন্তা করো না, আমি ফিরে আসবো। এই বলে উর্বা হাঁ করে তার মুখ থেকে আগুন বের করে শরীরে দিয়ে দেয়। সাথে সাথে শরীরে আগুন ধরে দেয়। প্রধান ক্রোধে এগিয়ে আসতে চেয়েও পারল না। কোনো এক অদৃশ্য শক্তি প্রধানকে বাধা দিয়ে সেখান থেকে উঠে নিয়ে গেল। উর্বা চিৎকার করে আমাদের বলল, যাও তাড়াতাড়ি। আমি দৌড়ে গেলাম সেখান থেকে। একে একে চারিদিকে সব কিছু ভেঙে পড়তে লাগলো, দমকা হাওয়া বইতে লাগলো, ধুলোবালিতে চারপাশ ভরে গেল। আমি হুমায়রাকে কোনো রকম সেখান থেকে বের করে বোন উর্বাকে এখানে একা ছেড়ে দিতে আমি যেতে পারবো না। উর্বা আহত, সে বের হতে পারবে না। তুমি অপেক্ষা করো, আমি উর্বাকে নিয়ে ফিরে আসবো। হুমায়রা চিৎকার করে আমাকে ডাকছে, ভাইয়া যেও না, এখান থেকে ফিরে আসতে পারবো না। কিন্তু সেদিকে কান না দিয়ে দৌড়ে কাছে উর্বায় গেলাম। চারিদিকে সব ধ্বংস হতে লাগলো। আমি ডাকতে লাগলাম, উর্বা, উর্বা, কোথায় তুমি? এদিক ওদিক ছোটাছুটি করলাম। তখনই চোখ পড়লো মাটির স্তূপের নিচে থেকে উর্বা হাত বের করে ইশারা করছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মাটিগুলো সরিয়ে উর্বাকে বের করলাম সেখান থেকে। উর্বা কুকুর কুকুর বললো, তুমি এখানে কি করছো রিজভি? তোমাকে না যেতে বলছিলাম? আমি তোমাকে না নিয়ে কিভাবে যাই? এই বলে উর্বাকে কোলে নিয়ে সেখান থেকে দ্রুত বের হলাম। সেটা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হলো। হুমায়রা আমাকে দেখে বলল, তোমাদের দুজন মিলে উর্বাকে ধরে কবরস্থানের বাইরে নিয়ে গেলাম। তাড়াতাড়ি ফাদরায় দেওয়া সেই ওষুধটা উর্বাকে খাইয়ে দিলাম। উর্বা ধীরে ধীরে সুস্থ হলো। আমার মুখে হাসি ফুটলো। উর্বা বলল, তাহলে আপাতত আমরা প্রধানের কাছ থেকে মুক্ত, কিন্তু আবার এখন কিভাবে এটা শুরু হবে জানি না, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমি বললাম, তুমি এখন চলে যাবে উর্বা? তুমি কি চাও আমি চলে যাই নাকি থেকে যাই? আমি তো চাই তুমি সারা জীবন আমার সাথে থেকে যাও। ঠিক আছে, থেকে গেলাম, কিন্তু তুমি তো জানো আমি এখন একজন জিন, তাই তোমার সাথে আমার মিল কখনোই সম্ভব না। আর তুমি যদি চাও আমি তোমার সাথে থাকি, তাহলে কখনো অন্য কাউকে আপন করতে পারবে না, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না। আমাদের সম্পর্ক এমন অস্পর্শনীয় হয়ে থাকবে। ঠিক আছে, আমি এটাতেই রাজি। তাই আমি তোমাকে টাটকা পচা। উর্বা বলল, টাটকা পচা মানে? আমি বললাম, টাটকা মানে ভালো আর পচা মানে বাসি। আমি তোমাকে ভালোবাসি। উর্বা আর হুমায়রা দুজনে হেসে দিল। আমি বললাম হুমায়রাকে, এই তুই হাসো কেন? বড় ভাইয়ের ভুতুরে প্রেম দেখে লাভ নেই, তোকে একটা রিস্কাওয়ালা দেখে বিয়ে দিয়ে দিব। হুমায়রা বলল, ভাইয়া ফালতু কথা বলবি না। আমি উর্বার মতো কোনো জিন পাইলে তার সাথে কাটিয়ে দিব সারা জীবন। আমার মানুষ ভালো লাগে না। আমি বললাম, উর্বা মানে কি? ভাবি বল, নাম ধরে ডাকোস কেন? উর্বা বলল, এই তোমরা ঝগড়া থামাও, এখন যাওয়া যাক। ফাদারের কাছে গিয়ে তার সাথে কথা বলতে হবে। তারপর আমরা হাসি খুশিভাবে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। উর্বা দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।